হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে রকিং স্টার ইয়াশের জন্মদিন, তো হ্যাপি বার্থডে ইয়াশ। সে আমাদেরকে একটা এত ভালো মাস মুভি গিফট করেছিল, দ্যাট ইজ কেজিএফ পার্ট 1 অ্যান্ড পার্ট 2। ডেফিনেটলি প্রশান্ত নীলের ক্রেডিট আছে। তার পরবর্তীতে ইয়াশ কী করবে সেটা একটা অ্যান্টিসিপেশন ছিল। সে অনেকটা সময় নিয়েছে এবং তারপরে যখন টক্সিকের অ্যানাউন্সমেন্ট এসেছিল যে গীতু মোহন দাস এটা ডিরেক্ট করবে, তখন লোকে অবাক হয়ে গেছিলো যে ভাই গীতু মোহন দাস তো অন্য রকমের ছবি বানায়, তো সে একটা মাস মুভি কীভাবে হ্যান্ডেল করবে। এবং কেজিএফ এর পরবর্তীতে তাহলে কি ইয়াশ একটু অন্য রকমের ছবি করছে নাকি সে একটা মাস ছবি করবে, তো সেইটা নিয়ে একটা লোকের অ্যান্টিসিপেশন ছিল। তো তার পরবর্তীতে একটা গ্লিমস তারা রিলিজ করে যেখানে একটা নাইট ক্লাবের সিন আমরা দেখতে পাই, এবং সেটা কিন্তু খুব একটা ভালো অ্যাপ্রিসিয়েশন পাইনি, মানে খুব একটা দারুণ কিছু হাইও দিতে পারিনি। তো সেটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমার জন্য, আমি পার্সোনালি ভালো রিভিউ দিইনি। তার পরবর্তীতে কিন্তু ক্যারেক্টার পোস্টার যেগুলো আসছিল রিসেন্টলি, সেটা কিয়ারা আডবাণীর হোক, সেটা নয়নতারার হোক, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল এবং রুক্মিণী বাসন্তেরটাও লোকে অ্যাপ্রিসিয়েট করছে। আমার ঠিকঠাক লেগেছে, আমার নয়নতারা এবং কিয়ারাটা বেটার লেগেছিল। তো ইয়াশের জন্মদিনের দিনকে টিজার আসবে এটা একটা অ্যান্টিসিপেশন ছিল, এবং কি দেখাবে এক্স্যাক্টলি, কতটা লার্জার দেন লাইফ, কতটা নেক্সট লেভেলে ব্যাপারটাকে নিয়ে যেতে পারে, তো সেই জিনিসটারই অপেক্ষা করছিলাম। দেখুন, লাস্ট কিছু বছরে মানে কেজিএফ আসার পরবর্তীতে অ্যানিমালের মতো ছবি এসছে, যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অ্যাডাল্ট জিনিসপত্র দেখালেও, এ সার্টিফিকেটের জিনিসপত্র দেখালেও সেটাও কিন্তু মাস অডিয়েন্স লুফে নিচ্ছে। আবার আমরা মার্কোর মতো ছবি দেখেছি যেখানে এক্সট্রিম লেভেল অফ ভাইলেন্স, গোর, সেটাও দর্শক লুফে নিচ্ছে। সেটা অ্যানিমালের ক্ষেত্রেও কিছুটা ছিল, মার্কোতে নেক্সট লেভেলে গিয়েছিল, ধুরন্ধরের ক্ষেত্রেও রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকটা এলিমেন্টারই কিন্তু মিক্সচার এই টিজারটার মধ্যে রয়েছে, এবং টিজারটা কিন্তু নেক্সট লেভেলের হয়েছে। এখানে যে প্রত্যেকটা ক্যারেক্টার মোমেন্টস যেভাবে তৈরি করেছে, ব্যাপক, মানে একটা প্রায় 3 মিনিট, মানে 2 মিনিট 50 সেকেন্ডের উপরে রান টাইম টিজারটার। এবং সেখানে যে স্টোরি টেলিংটা করা হয়েছে, একটা গল্প বলা হয়েছে, ক্যারেক্টারটা সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছি এবং পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এবং এবার আরও বেটার ক্লিয়ার হচ্ছে যে কেন এই নাইট ক্লাবের সিনটাকে দেখিয়েছিল, কেন ওরকমভাবে ফিমেলদের ওপর এত বেশি ফোকাস করা হচ্ছে বা ইত্যাদি, কেন এই জিনিসটা বলা হয়েছিল যে এই ক্যারেক্টারটা কিন্তু রকি ভাইয়ের মতো অত মানে ভালো ক্যারেক্টার নয়, ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু ফ্লজ আছে, একটু মেয়েদের দিকে ঘেঁষা বেশি, ঠিক আছে। তো সেই পার্সোনাল ট্রেটটা কিন্তু দেখিয়েছে, এবং একটা ইয়াশ সেটা মাস মুভি করছে, তার একটা ফ্যামিলি অডিয়েন্সও আছে কানাডা ইন্ডাস্ট্রির মধ্যে। তা সত্ত্বেও যে সিনটা এখানে দেখিয়েছে, যে লাভ মেকিং সিনটা, সেটা কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম না, বাট সেই এলিমেন্টটাকেও কিন্তু রাখা হয়েছে। গোরও দেখিয়েছে, মার্কোর মতো গোরও রয়েছে, অল্প বিস্তর দেখিয়েছে এখন, বাট ছবির মধ্যে থাকবে সেটা বোঝা যাচ্ছে। যেভাবে মোমেন্টগুলোকে তৈরি করেছে, হিরো ইন্ট্রোডাকশন কতটা লার্জার দেন লাইফ করা যেতে পারে, সেটা কিন্তু দারুণভাবে হয়েছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা কোনো ডনের মানে তার ছেলের ফিউনারাল চলছে, এবং তারা পুরো গ্রেভইয়ার্ডটাকে লক করে দিয়েছে, এবং সেখানে তারা ফিউনারালটা চলছে, এবং সেই সময় একটা গাড়ি এসে ক্র্যাশ করছে, সেখান থেকে একটা লোক নামছে। প্রথমে আমরা ভাবছি যে ওটা ইয়াশ হবে, কিন্তু দেখছি ইয়াশ নয়, সেটা একটা বুড়ো লোক, সে মদ খাচ্ছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরো গ্রেভইয়ার্ডে ডায়নামাইট পাতা আছে, সেই ওয়্যারটা নিয়ে সে লাগিয়ে দিয়ে গাড়ির একটা হ্যান্ডেলে ফিক্স করে দিচ্ছে ওটাকে, এবার গাড়িটা নড়তে শুরু করছে। থেকেই কিন্তু জিনিসটা মানে অন্য লেভেলে মজা দেয়, যে ভিতরে যে জিনিসটা হচ্ছে সেটার সাথে একটা মানে ধামাকাকে কানেক্ট করে দিয়েছে। মানে এই লোকটার যে পাওয়ারটা, মানে যে পাওয়ার অফ দ্য টেস্টোস্টেরন আমরা বলি না, মানে এটাকে তো বলাই হচ্ছে টক্সিক ফেয়ারি টেল ফর গ্রোন আপস। তার মানে বুঝতেই পাচ্ছেন যে অ্যাডাল্ট জিনিসপত্র থাকবে, তো এই লোকটার যে টেস্টোস্টেরনের পাওয়ারটা, ঠিক আছে, মানে ওকে নিজেকে গুলি চালাতে অবধি হয় না, মানে ওইটাতেই এত পাওয়ার আছে, টেস্টোস্টেরনে এত পাওয়ার আছে যে ব্লাস্ট ঘটে আছে, মানে ওইভাবেই আর কি বিল্ড আপ দিচ্ছে ক্যারেক্টারটাকে। ইটস এ সিম্বলিক থিং আগে, মানে অ্যাকচুয়ালি লিটারালি বলছি না, বাট ইটস এ সিম্বলিক থিং। এবং মানে জাস্ট ভাবুন, কেজিএফে ওকে নিজে মেশিন গান অ্যাসেম্বল করে হাত দিয়ে গুলি চালাতে হয়েছিল, এখানে হি ইজ নট ডুইং দ্যাট অলসো, ঠিক আছে, মানে ও গাড়ির মধ্যে অন্য কিছুই করছে, বাট সেটার জন্য দ্যাট ইজ লিডিং আপ টু আ বম্ব ব্লাস্ট। সেই জিনিসটাকে দারুণ বিল্ড আপ দিতে পেরেছে। এবং তারপরে ইয়াশ দরজাতে লাথি মারছে, বেরোচ্ছে, তার বডিটা আমরা ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছি, সে জামাটা পরছে, তারপরে এগিয়ে যাচ্ছে, এবং তারপরে দেখবেন নিজের হাতে কিন্তু প্রথমে সে গুলি চালাচ্ছে না। এটাও আমার ভালো মোমেন্টটা লেগেছে, যে একজন পড়েছিল, সে ওর দিকে গুলি চালাতে যাচ্ছে, ও পা দিয়ে ওর বন্দুকটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে, এবং সামনের দিকে লোকেদের দিকে ফায়ার হচ্ছে। ওই মোমেন্টটাও কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। ওই মোমেন্টটা, ছোটো ছোটো মোমেন্টস, এগুলোই তো মানে হিরোকে এলিভেট করে না। এবং তার পরবর্তীতে আমরা ইয়াশকে নিজে হাতে করে অ্যাকশন করতে দেখতে পাই ফাইনালি, যেখানে সে কারুর হাত কেটে দিচ্ছে, কারুর মুখে গুলি মারছে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে গোরের লেভেলটা। এবং যার বন্দুকটাকেও পা দিয়ে উল্টে দিয়েছিল, তারও দেখবেন মাথার দিকে বন্দুকটাকে ঘুরিয়ে দেয়, এবং তার মাথাটা পুরো ফেটে যায়। তো সেখান থেকে গোরও যে থাকতে চলেছে, সেটা খুব ভালো। আর গল্পটা কিন্তু আমার মনে হচ্ছে না ইন্ডিয়াতে বেস্ট হবে বলে, শুনেছিলাম যে গোয়াতে বেস্ট হতে পারে, গোয়াতে শুটিংও হয়েছে, বাট বেশিরভাগই ফরেন ক্যারেক্টার্স, মানে অ্যান্টাগনিস্ট যাদেরকে আমরা দেখতে পাচ্ছি মোস্টলি কিন্তু ফরেন ক্যারেক্টার্স। ইভেন মেয়েটাও কিন্তু ফরেনারই দেখিয়েছে, জাস্ট ওই লোকটা যে ড্রাইভ করছিল সে একমাত্র ইন্ডিয়ান, এবং ইয়াশের ক্যারেক্টারটা ইন্ডিয়ান। তো মাইট বি হয়তো গোয়ার মধ্যে হতে পারে, কারণ গোয়ার মধ্যে অন্য দেশের মাফিয়ারাও এসে আর কি ওখানে এস্টাবলিশ হয়ে গেছে, তারাও অপারেট করে। আপনারা যদি দাম মারো দাম ছবিটা দেখে থাকেন আর কি, সেখানে কিন্তু এই জিনিসপত্রগুলো দেখিয়েছিল, যে ওখানে কিন্তু রাশিয়ান মাফিয়াদের কাটেল রয়েছে ইত্যাদি, ইভেন ফোর্স ছবিতেও দেখিয়েছিল। তো সেই জিনিসপত্র ওখানে রয়েছে, তো মাইট বি সেটাও হতে পারে। বা লোকেশনটা দেখে আমার গোয়া তো মনে হলো না, মানে যেভাবে ওরা লুক অ্যান্ড ফিলটা রেখেছে, রাজীব রাভি শ্যুট করেছেন, তো যেভাবে লুক অ্যান্ড ফিলটা রেখেছে ছবিটা, সেটা তো দেখে মনে হচ্ছে যে কোনো বিদেশি লোকেশন, কোনো ইউরোপিয়ান কান্ট্রি দেখে মনে
মনে হচ্ছে, ড্রেস ইত্যাদি দেখে সেটাই মনে হচ্ছে। গল্পটা পিরিয়ডিক সেটিং হবে বলে মনে হচ্ছে আমার, কারণ যে ধরনের জামা কাপড় দেখলাম বা যে ধরনের মেশিন গান দেখলাম, কারণ ইয়াসের হাতে যেটা রয়েছে সেটা টমি গান কিন্তু, ঠিক আছে, সেটা আবার পুরনো। আবার যে লোকটা ওই শুয়েছিল মানে ইনজিয়ার্ড হয়ে পড়েছিল, যে যার বন্দুকটাও পা দিয়ে ঘুরিয়ে দিল, সেটা কিন্তু আবার অ্যাডভান্স গান, সেটা লেটেস্ট কিন্তু। তো দেখা যাক আর কি মানে পিরিয়ডিক সেটিং হয় না আজকের দিনের সেটিং হয়, কারণ জামা কাপড় দেখে পিরিয়ডিক মনে হচ্ছে, বাট ওয়েপেন্সের চয়েস দেখে কিন্তু সেটা প্রচন্ড মডার্ন ডে মনে হয়। তার সাথে বলতেই হবে যেভাবে বিজিএমটা এসকেলেট করতে থাকে, প্রথমে কিন্তু বিজিএমটা খুব নর্মাল থাকে, তারপর যেখান থেকে ইয়াশ ওই দরজায় লাথি মারে ওর এন্ট্রিটা হয়, মানে ব্লাস্টের পরবর্তী থেকে যেখান থেকে ও বেরোয়, ও ঢুকছে, ওর এন্ট্রি, ওর যেখান থেকে ফেস রিভিল হয়, ও বলে ড্যাড ইজ হোম, বিজিএমটা যেভাবে দিয়েছে, বিজিএমের কাজ কিন্তু সলিড হয়েছে। বিজিএম কিন্তু অনেকটা মানে লেভেল মানে এলিভেট করে দিচ্ছে পুরো সিনটাকে। তো যে মোমেন্টসগুলো ছিল ক্যারেক্টারটা সম্পর্কে আমরা যেগুলো বুঝতে পারছি, কতটা লার্জার দ্যান লাইফ, সেই যে প্রেজেন্টেশনটা, তার সাথে বিজিএম, তার সাথে সেটিং, লুক অ্যান্ড ফিল, আর্ট ডিরেকশন, সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো হয়েছে। তো হ্যাটস অফ টু ইয়াশ। গীতু মোহন দাস, ইয়াশ নিজে প্রডিউসার হিসেবেও আছে, তার প্রোডাকশন হাউসের লোগো দেখতে পেলাম, এবং আপনারা জানেন রামায়ণেও সে ক্রো প্রডিউসার হিসেবে আর রয়েছে। তো হি ইজ ডেফিনেটলি টেকিং ইট টু দ্য নেক্সট লেভেল। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমরা প্রত্যেকেই ভাবছিলাম ধুরন্ধর, প্রত্যেকের খুব ভালো লেগেছে, আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে। তো ধুরন্ধর 2 সেটা অলরেডি একটা সেট ফ্র্যাঞ্চাইজ হয়ে গেল, সেটার সাথে কি টক্সিক পারবে, এটা নিয়ে প্রত্যেকের কথা ছিল, টক্সিককে হয়তো উড়িয়ে দেবে ধুরন্ধর, এই ধরনের কথাবার্তা আসছিল। বাট এই টিজারটা দেখার পরবর্তীতে কিন্তু বলতেই হচ্ছে যে ধুরন্ধরকে কিন্তু ফাইট দিতে চলেছে টক্সিক, মানে এত সহজে কিন্তু ইয়াশ ছেড়ে দেবে না। ইয়াশ এত বছর সময় নিয়ে যখন একটা ছবি বানিয়েছে, সে কিন্তু একটা কিছু ভালো মেটেরিয়াল নিয়ে আসছে। তো দেখা যাক, টিজারটা তো ধামাকেদার ছিল, এর পরবর্তী ট্রেলার বা গান সেগুলো কতটা ধামাকেদার হয়, কতটা মানে কেজিএফ এর পরে মানে রকি ভাইয়ের আলটিমেট এলিভেশন ছিল, যে হিরোইনের গরম লাগছে তো হাওয়া খাওয়াচ্ছে যে হেলিকপ্টার দিয়ে, এটা আলটিমেট লেভেল অফ এলিভেশন। এবার সেইটাকে কীভাবে টপকায়, এই টিজারে কিন্তু রকির থেকেও লার্জার দেন লাইফভাবেই রায়াকে প্রেজেন্ট করতে পেরেছে। এবার দেখা যাক সেটা মানে পুরো ছবি জুড়ে কতটা পারে, বিকজ রকির এলিভেশন থ্রু আউট দ্য ফিল্ম অফ কেজিএফ চ্যাপ্টার 2 স্পেশালি, দ্যাট ওয়াজ নেক্সট লেভেল। এবার সেটাকে কীভাবে ক্রস করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।